আসসালামু আলাইকুম এভরিওয়ান। এসএসসি 26 এবং 27 ব্যাচ। সো দেখো তোমরা যারা এসএসসি 26 ব্যাচে আছো, সো তোমাদের কিছুদিন আগেই টেস্ট এক্সাম শেষ হয়েছে। সো এখন তোমার কাজ হচ্ছে ভাইয়া প্রতিটা অধ্যায় তোমার শর্ট সিলেবাসে যে অধ্যায় আছে ওই অধ্যায়গুলো খুব ভালোভাবে শেষ করা এবং কনসেপ্ট ওয়াইজ তোমাকে সিকিউ সলভ করতে হবে। সেই ধারাবাহিকতায় আজকে আমরা তোমাদের এসএসসি ফিজিক্সের কি সবচাইতে কঠিন তো সবচাইতে ভয়ের যে অধ্যায় সেটা হচ্ছে কি বল, এবং সবচাইতে ইম্পর্টেন্ট বলের মধ্যে রয়েছে ভরবেগ আর হচ্ছে সংঘর্ষ। এই টপিক থেকে অনেক সিকিউ আসছে। সো তোমরা যারা এই টপিক নিয়ে খুবই আতঙ্কে আছো, সো আজকের এই ক্লাসটা তুমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভাইয়া তোমাকে প্রমিস করতেছি এই টপিক তোমাকে এমন ভাবে বিল্ড আপ করে দিব। প্রথমে আমি কি করব, কনসেপ্ট বুঝাবো যে এই টপিকটা আসলে কোন কনসেপ্ট থেকে বিল্ড আপ হচ্ছে। তারপর হচ্ছে তোমাকে আজকের এই তিনটা সিকিউ সলভ করে দিব, যাতে এই তিনটার মাধ্যমে বাকি যত সিকিউ আছে সবগুলো তুমি সলভ করতে পারো। এবং বিলিভ মি, এই তিনটা সিকিউ যদি তুমি খুব ভালোভাবে মানে সলভ করো, দেখবা তোমার বইয়ের এবং তোমার টেস্ট পেপারে যত সিকিউ আছে সবগুলো তুমি কমপ্লিট করতে পারবা। সো আজকের এই ক্লাসটা ভাইয়া তোমাকে বলতেছি, তুমি যদি এসএসসি 26 অথবা 27 হোক, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। সো দেখো, আমরা ভরবেগ আর কি দেখবো, সংঘর্ষ। সো এখানে সংরক্ষণশীলতার একটা নীতি আছে, সো ওইটাও দেখবো। সো দেখো, প্রথমে আমরা যেটা দেখবো সেটা কি, সেটা হচ্ছে তুমি ভরবেগ এবং এই যে ভরবেগের কনসেপ্টটা কোথা থেকে আসছে। এইটা আসছে ভাইয়া নিউটনের তৃতীয় সূত্র থেকে। কোথা থেকে আসছে? নিউটনের তৃতীয় সূত্র। নিউটনের তৃতীয় সূত্র কি? নিউটনের তৃতীয় সূত্র হচ্ছে, দেখো প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। ধরো এই যে আমি এখানে একটা কি বোর্ড ঝুলায় রাখছি দেয়ালের সাথে। সো এখানে আমি যেই বলে আঘাত করব, যদি আমি এখানে যেই বলে আঘাত করব, ওই দেয়ালটা ঠিক সেই পরিমাণ বল আমাকে বিপরীত দিক থেকে দিবে। এবং তুমি যদি বিশ্বাস না করো, দেয়ালে জুড়ে তুমি একটা ঘুষি দিবা, দেখবা তোমার হাতে ব্যথা পাইতেছো। কেন? কারণ ঠিক সেম বল তুমি যত জুড়ে ফোর্স করবা, ঠিক অপোজিট থেকে সেম ফোর্স কিন্তু তোমার হাতে আসতেছে, তাই না? সো এটাই হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র, যে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। ধরো তুমি এখানে এই একটা পাথর, ধরো এত বড় একটা পাথরকে তুমি সরাইতে পারতেছো না, এবং তুমি এইদিকে F1 বল প্রয়োগ করছো। পাথর কি করবে? পাথর ঠিক এই দিকে F2 পরিমাণ বল প্রয়োগ করবে, সমান কিন্তু কি বিপরীত দিক থেকে। এটা যদি পজিটিভ হয়, এটা হবে নেগেটিভ। বুঝা গেছে? সো এখন ধরো তুমি এইখানে মাটির উপর দাঁড়ানো আছো, এই যে মাটির উপর তুমি দাঁড়ানো আছো, তাই না? এই যে তুমি বা এখানে একটা বস্তু রাখলাম, সো এটা কি করতেছে? mg পরিমাণ বল নিচের দিকে কাজ করতেছে। কি পরিমাণ বল? mg পরিমাণ বল, ওজন নিচের দিকে কাজ করতেছে। এবং এই যে এদিকে এই যে মাটিটা ঠিক সেম পরিমাণ বল কিন্তু ভাইয়া, যেটা নর্মাল রিঅ্যাকশন বা প্রতিক্রিয়া বল, যেটাকে আর দ্বারাও প্রকাশ করা হয়। সো ওইটা কি করতেছে? এই মাটিটা ঠিক সেম পরিমাণ ফোর্স কিন্তু তোমাকে করতেছে, যার কারণে তুমি স্টেবল অবস্থায় দাঁড়ানো আছো। যদি এই যে মাটিটা তোমাকে বেশি পরিমাণ বল দিয়ে দিত, তুমি একটু উপরে চলে যেতা। আবার যদি এটা যদি মনে করো যে কম পরিমাণ ফোর্স দিত, তাহলে তুমি মাটির নিচে হালকা ডুবে যেতা। এই জন্য দেখবা কাদা মাটিতে আমরা কি করতে, মানে ওই কাদা মাটিগুলো ঠিক পরিমাণ আমাদের ফোর্স দিতে পারে না, যার কারণে কি হচ্ছে, আমরা কিছুটা নিচে ঢুকে যাই। হ্যাঁ, আমাদের পা কিছুটা নিচে চলে যায়। সো এই হচ্ছে আমাদের নিউটন সাহেবের তৃতীয় সূত্র, যেটা থেকে আমরা ভরবেগ এবং সংরক্ষণশীলতার নীতি প্রমাণ করতে পারি। ভরবেগের সূত্রটা পাই, দেখো কিভাবে। ভরবেগ মানে কি, দেখো তো কথাটা দেখো কি বলছে, বর আর হচ্ছে বেগ। বর আর হচ্ছে কি বেগ। তাহলে আমরা এখানে কি পাবো? এম পাবো, আর কি পাবো? বি পাবো, অথবা ইউ পাবো। দুইটাই তো বেগ। হ্যাঁ, এটা হচ্ছে শেষ বেগ, এটা হচ্ছে আদি বেগ। সো এই যে এই দুইটা জিনিস আমরা কোথা থেকে পাবো? ওই যে নিউটন সাহেবের যে আমাদের তৃতীয় সূত্র যেটা দিছে না, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, এইটা থেকে। এখন দেখো, আমরা দেখলাম কি প্রত্যেক ক্রিয়া দেখলাম। তাহলে প্রত্যেক ক্রিয়া, এই যে এফ পরিমাণ বল আমি প্রয়োগ করলাম, আমাকে কি দিতেছে? -F2 দিতেছে, সমান এবং বিপরীত দিক থেকে। এখন এই যে F ইজ ইকুয়ালস টু কি ভাইয়া? এম এ, তাহলে M1 A1 এম এ, F2 কি -M2 A2। এখন দেখো, এখন আমরা যদি এই যে M1 রাখলাম, A সমান কি B - U/T। এখন B1 U1 রাখলাম, আর T কিন্তু সেম। তুমি যখন আঘাত করবে ঠিক সেই সময় কি করবে? তোমাকে উল্টা দিক থেকে কি করবে? বল প্রয়োগ করবে। সো এক্ষেত্রে আমরা এখানে মাইনাস রাখলাম, এখানে M2 রাখলাম, এখানে কি হবে? B2 কি B2 - U2/T। তো T से T মার जाएगा। বাকি যেটা থাকবে সেটা হচ্ছে M1 B1 - M1 U1 is equals to
M2V2 মাইনাস মাইনাস কি হবে প্লাস M2U2। সো এখান থেকে যদি আমরা একটু সাজাই তাহলে কি হবে, দেখো কি হবে, আমরা যদি যে M1U1 কে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে কি হবে, দেখো এখান থাকবে M1V1 প্লাস M2V2 ইজ ইকুয়ালস টু M1, এটা এদিকে আসলে M1U1 ইজ প্লাস M2U2। এখান থেকে আমরা সুতরাং আমরা কি লিখতে পারি, এই যে M1U1 M2U2, হ্যাঁ এটা লিখতে পারি আমরা। দেখো কি লিখতে পারি, আমরা যেভাবে আছে এভাবেই রাখতে পারি। সুতরাং আমরা কি লিখতে পারি, M1V1 প্লাস M2V2 ইজ ইকুয়ালস টু M1U1 প্লাস M2U2। এই হচ্ছে আমাদের যে নিউটন সাহেব থেকে আমরা যে ভরবেগের যে সূত্রটা পাইছি। সো দেখো এটা যে ইম্পর্টেন্ট হচ্ছে, যখন দুইটা বস্তু একই সাথে চলবে, সংঘর্ষ হবে, সংঘর্ষের পর যে ভরবেগ হবে তখন আমাদের বেগ নির্ণয় করতে হবে। যদি আলাদা আলাদা ভাবে যায় তখন আলাদা আলাদা বেগ থাকবে, যদি সংঘর্ষের পর মিলিত হয়ে যায় তখন মিলিত বেগ থাকবে। সো আমাদের কিন্তু এই প্রশ্নগুলো ওই কনসেপ্ট থেকে আসে। সো দেখো আমরা এখন এটা তো দেখলাম যে এটা কিভাবে আসছে। দেখো আমরা যদি এইটা একটু চিন্তা করি, দেখো এটা আমরা মুছে ফেলি, হ্যাঁ দেখো আদি ভরবেগ আর প্রথম বস্তুর আর দ্বিতীয় বস্তুর এখানে U1 হবে। এই যে দুইটা বস্তুর আদি ভরবেগ আর শেষ ভরবেগ কিন্তু সমান। সো এই কনসেপ্টটা থেকেই আমাদের পরের কনসেপ্টটা আমরা বিল্ড আপ করতে পারি। সেটা কিভাবে দেখো, সো আমরা কি বলছে, আমরা আমাদেরকে বলছে যে সংঘর্ষ আর এবং শক্তির সংরক্ষণশীলতা। কি বলছে, সংঘর্ষ আর কি শক্তির সংরক্ষণশীলতা। সো দেখো ধরো এই একটা বস্তু আর হচ্ছে এই একটা বস্তু, এটা হচ্ছে ধরো M1 M2, হ্যাঁ তাহলে এটা U1 এটা হবে U2, সেম বেগে চলতেছে, তারা সেম বেগে চলতেছে। সো তাদের এইখানে চলার পর এইখানে এসে সংঘর্ষ হয়েছে, ধরো ভাই এইখানে এসে সংঘর্ষ হয়েছে, সংঘর্ষের পর তারা দুটাই কি হচ্ছে, মিলিত বেগ নিয়ে চলতেছে। সংঘর্ষের পর তারা কি করতেছে, মিলিত বেগ নিয়ে চলতেছে। কি করতেছে, মিলিত বেগ B নিয়ে, আর এই যে M1 M2 বস্তু চলতেছে। সো যদি দুইটা বস্তু, এটা হচ্ছে M1 এটা হচ্ছে M2, একই দিকে চলতে থাকে, চলার পর কি হয়েছে, এইখানে আইসা কি তাদের সংঘর্ষ হয়েছে। কি হয়েছে, সংঘর্ষ হয়েছে। এই যে সংঘর্ষের পর কি করতেছে, তারা সংঘর্ষে হওয়ার পর একই বেগ নিয়ে একই দিকে তারা চলতেছে। এই ক্ষেত্রে আমাদের যে এই যে বি এর মান, এইটা আমরা কিভাবে নির্ণয় করব, এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। সো দেখো এইটা আমাদের নির্ণয় করতে হলে কি হবে, আমাদেরকে অবশ্যই ভরবেগ সংরক্ষণশীলতার সূত্র আমরা যেটা পাইছি একটু আগে সেটা আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। যেমন আমরা কি পাইছিলাম, দেখো ভরবেগ মানে কি, পি ইনিশিয়াল শুরুতে ভরবেগ, আর হচ্ছে আমরা যদি লিখি পি ফাইনাল শেষের ভরবেগ। পি ইনিশিয়াল কি, এই যে শুরুতে ভরবেগ কি ছিল আমরা একটু আগে পাইছিলাম কিন্তু M1U1 প্লাস M2U2 পাইছিলাম না, এটা হচ্ছে তার শুরুতে ভরবেগ। সো শুরুতে ভরবেগ আমরা কি পাইছি, দেখো এখানে M1U1 প্লাস M2U2, এটা হচ্ছে আমাদের পি ইনিশিয়াল। পি মানে কি ভরবেগ, পিকে ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে পি ইনিশিয়াল মানে শুরুতে কি আছে, M1U1 প্লাস M2U2। তারপর আমরা কি পাইছিলাম, পি ফাইনাল কি, M1V1 হ্যাঁ M1V1 প্লাস M2V2 এইটা। সো এই হচ্ছে আমাদের, এটা কি, এটা হচ্ছে শুরুতে আদি ভরবেগ, দুইটা বস্তুর আদি ভরবেগ, আর এটা হচ্ছে কি দুইটা বস্তুর শেষ ভরবেগ। এখন আমাদের কি বলছে, আমাদের এখানে বলছে যে তারা এই যে সংঘর্ষের পর কি হচ্ছে, তারা এই যে একই বেগ নিয়ে চলতেছে, একই বেগ নিয়ে তারা চলতেছে। এই যে তারা যেহেতু সংঘর্ষের পর ওই যে V1 আর V2 কি, সেটা হচ্ছে V1 ইজ ইকুয়ালস টু V2 ইজ ইকুয়ালস টু B। সেটা কি দেখা যাচ্ছে আশা করি। সো সেটা হচ্ছে যে সংঘর্ষের পর তাদের বেগ কিন্তু সেম হয়ে গেছে, তারা মিলিত হবে প্যারে মহব্বতে একই দিকে চলতেছে। কনসেপ্ট বুঝা গেছে। সো এইটা যদি আমরা বুঝে থাকি তাহলে কি হচ্ছে, দেখো
আমরা এখানে লিখতে পারি m1u1 প্লাস m2u2 ইজ ইকুয়ালস টু, আমরা যদি দেখো এইটা যদি হয় m1b প্লাস m2, এটা কি হবে, b হবে, কারণ হচ্ছে তাদের মিলিত বেগ সেম। তাহলে m1u1 প্লাস m2u2 ইজ ইকুয়ালস টু, আমরা যদি b কমন নিই তাহলে কি হবে, m1 প্লাস m2 ইন্টু b। সো এখান থেকে আমরা যদি b নির্ণয় করি তাহলে কি হবে, b ইজ ইকুয়ালস টু, এটা এদিকে চলে আসবে ভাগ আকারে, তাহলে হবে m1u1 প্লাস m2u2 ইজ ইকুয়াল ডিভাইডেড বাই m1 প্লাস m2। সো এই হচ্ছে ভাই আমাদের মিলিত বেগের সূত্র। সো আমাদেরকে যদি কোনো প্রশ্ন এরকম করা থাকে যে কোনো দুইটা বস্তু চলার পথে তারা যদি সংঘর্ষ হয়, সংঘর্ষের পর যদি তারা একই দিকে চলতে থাকে, তাহলে আমাদের যে বেগটা, মিলিত বেগ কত হবে, এই যে বস্তুর মিলিত বেগ নির্ণয় করো, এইটি এখন আমরা একটু সলভ করার ট্রাই করব। যেহেতু এই কনসেপ্টটা আমরা বিল্ড আপ করতে পারছি, সো এখন আমরা এই জিনিসটাই দেখব যে, তাহলে দেখো আমরা একটু যদি এই ভরবেগ তো আমরা দেখলাম, এখন এই প্রশ্নটা সলভ করতে হলে আমরা যদি গ নাম্বারটা সলভ করি তাহলে দেখবা এখানে কিন্তু গতিশক্তিও চাইছে। সো গতিশক্তি চাইছে, সো গতিশক্তি আমরা এটা তো বুঝতে পারতেছি যে মিলিত বেগের আমরা কিভাবে নির্ণয় করব মিলিত বেগ, সেটা হচ্ছে b ইজ ইকুয়ালস টু m1u1 প্লাস m2u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। আমরা জাস্ট দ্বিতীয় ক্ষেত্রে আমরা বেগটা সেম রাখবো, আর এখান থেকে আমরা বেগটা বের করতে পারবো। সো এখান থেকে দেখো, এখন যদি দেখো আমরা যদি, আচ্ছা আগে আমরা কাজ করি, আমরা পুরো কনসেপ্টগুলো আগে বিল্ড আপ করে ফেলি, তারপর আমরা ম্যাথগুলো সলভ করবো। সো এখন দেখো যদি এরকম হয়, আমরা তো দেখলাম। সো এখন দেখো, এখন আবার যদি গতিশক্তি, আমরা যদি একটু গতিশক্তির কথা চিন্তা করি, সংরক্ষণশীলতায় আমরা যদি গতিশক্তিতে চিন্তা করি, গতিশক্তি কে কে দ্বারা প্রকাশ করা হয়, ইকে, হ্যাঁ কে না সরি ইকে দ্বারা প্রকাশ করা হয়, ইকে বা টি দ্বারা প্রকাশ করা হয়। ইকে ইকুয়ালস হাফ এম বি স্কোয়ার, এটা তো আমরা জানি হাফ এম বি স্কোয়ার। সো হাফ এম বি স্কোয়ার। সো গতিশক্তি যদি সংরক্ষণশীলতা আমরা লিখি তাহলে কি হবে, ই কে ইনিশিয়াল, ই কে ফাইনাল। সো এখান থেকে গতিশক্তি হাফ m1 u1 স্কোয়ার প্লাস হাফ m2 u2 স্কোয়ার ইজ ইকুয়ালস টু হাফ m1 b1 স্কোয়ার প্লাস হাফ m2 b2 স্কোয়ার। সো এখান থেকে দেখো প্রত্যেকটা হাফ হাফ যদি মার জায়গা কাটা যায় তাহলে কি থাকে, সেম কাহিনী, সেটা হচ্ছে m1 u1 স্কোয়ার প্লাস m2 u2 স্কোয়ার ইকুয়ালস টু m1 v1 স্কোয়ার প্লাস m2 b2 স্কোয়ার। সো এই হচ্ছে আমাদের গতিশক্তির ফর্মুলা। সো এইটা দ্বারা আমরা প্রমাণ করব যে গতিশক্তি এবং গতিশক্তির সংরক্ষণশীলতা মানে কিনা, জাস্ট এই সূত্রটা মনে রাখবা, m1 u1 প্লাস m2 u2 ইজ ইকুয়ালস টু m1 v1 প্লাস m2 b2, সরি m1 u1 স্কোয়ার, কিন্তু যেহেতু গতিশক্তি হাফ এম বি স্কোয়ার, সো বি স্কোয়ারের জায়গায় কি হবে আমাদের, u1 হলে u1 স্কোয়ার, u2 হলে u2 স্কোয়ার, তারপর হচ্ছে v1 স্কোয়ার m2 v2 স্কোয়ার, জাস্ট এটা মাথায় রাখবা। সো দেখো এই হচ্ছে আমাদের গতিশক্তির সূত্রটা। সো এখন আরেকটা জিনিস আছে, সো যদি ধরো সংঘর্ষ এবং শক্তি সংরক্ষণশীলতা দেখলাম, যদি আমাদের দুইটা বস্তু সংঘর্ষ হওয়ার পর যদি একই বেগ নিয়ে একই দিকে চলতে থাকে, তাহলে আমরা বেগ পাইছিলাম এইটা, তাই না? বেগ কি পাইছিলাম, বেগ পাইছিলাম যে m1 u1 প্লাস m2 u2 ডিভাইডেড বাই কি m1 প্লাস m2, এইটা পাইছিলাম। বাট যদি এরকমটা হয় যে সংঘর্ষের পর একই বেগ না, একই বেগ নিয়ে ওরা চলে না, জাস্ট আলাদা আলাদা বেগ নিয়ে চলে, আমরা একটু মুছে ফেলে এটা মুছে ফেলে আমরা ওই কনসেপ্টটা একটু দেখি। সেটা হচ্ছে এরকম যদি হয়, ধরো এরকম যদি হয়, এটা আমরা মুছে ফেললাম, ধরো এরকম যদি হয় যে এই হচ্ছে দুইটা বস্তু, হ্যাঁ, m1 m2, এখানে ধরো সংঘর্ষ হয়েছে, হ্যাঁ, সংঘর্ষ হওয়ার পর এইখানে কিন্তু তারা এইটা m1, ধরো এটা কি, এই যে m1 বস্তুটা b1 বেগে চলতেছে, আর এই যে m2 বস্তুটা কি হচ্ছে b2 বেগে চলতেছে। এক্ষেত্রে b1 এর মান এবং b2 এর মান তুমি কিভাবে নির্ণয় করবা? সো এখানে তোমাদেরকে এইটার প্রতিপাদনটা অনেক মানে জটিল না, অনেক লং প্রসেস। সো এখানে গতিশক্তি কিন্তু লাগে আমাদের। সো ওইটা যদি একটু দেখাই,
আচ্ছা দেখাই তাহলে। দেখো দেখো আমরা কি পাইছিলাম, ভরবেগ সংরক্ষণশীলতার নীতি থেকে আমরা পাইছিলাম কি, এখান থেকে আমরা পাইছিলাম যে এটা যদি আমরা লিখি u1 u2, তাই না? তাহলে m1 u1 প্লাস m2 u2 ইজ ইকুয়ালস টু m1 b1 প্লাস m2 b2 পাইছি না? সো এইখান থেকে দেখো আমরা যদি m1টা কমন নেই, ধরো আমরা যদি একটু যদি আমরা চেঞ্জ করে লিখি আর কি, সেটা হচ্ছে এরকম। ধরো আমরা যদি একটু চেঞ্জ করি, যে ওয়ানগুলা যেগুলো আছে, যেমন m1 b1 m1 u1, এটাকে যদি একপাশে নিয়ে আসি, তাহলে m1 u1 মাইনাস m1 b1 ইজ ইকুয়ালস টু m2 b2 মাইনাস m2 u2। হ্যাঁ, এখান থেকে যদি আমরা m1টা কমন নিই তাহলে কি আসে? দেখো m1 যদি কমন নিই তাহলে আসে হচ্ছে u1 মাইনাস b1, m2 যদি কমন নেই তাহলে v2 মাইনাস u2, এটা আসে। সো কি আসে? এইটাই আসে যে u1। সো এটাকে আমরা কি দিতে পারি? এটাকে ধরো আমরা দিলাম 1 নং সমীকরণ। সো এখান থেকে আমরা আরেকটা জিনিস পাই, সেটা হচ্ছে গতিশক্তি আমরা পাইছিলাম না? গতিশক্তি কি পাইছিলাম? গতিশক্তি পাইছিলাম হাফ এমভি স্কয়ার। সো এখান থেকে আমরা গতিশক্তির একটা ফর্মুলা নিয়ে আসি, সেটা হচ্ছে এরকম m1 u1 স্কয়ার প্লাস m2 u2 স্কয়ার ইকুয়ালস টু কি পাইছিলাম? m1 b1 স্কয়ার প্লাস m2 b2 স্কয়ার। সো এখান থেকে আমরা সেম জাস্ট একটু ক্যালকুলেশন করব। সো ক্যালকুলেশন করে আমরা এটা নির্ণয় করতে পারবো। ধরো এইখানেও আমরা কি করব, জাস্ট 1 যেগুলো আছে এগুলোকে একপাশে নিয়ে আসবো। তাহলে m1 u1 স্কয়ার মাইনাস m1 b1 স্কয়ার ইজ ইকুয়ালস টু কি m2 b2 স্কয়ার মাইনাস m2 u2 স্কয়ার। সো এটা এখানে রেখে দিই। সো আমরা একটু উপরে নিয়ে যাই। সো এখান থেকে আমরা নিচে আরেকটা লাইন লিখি, সেটা হচ্ছে যদি আমরা m1টা কমন নিই তাহলে কি হচ্ছে m u1 স্কয়ার মাইনাস b1 স্কয়ার ইজ ইকুয়ালস টু m2 b2 স্কয়ার মাইনাস u2 স্কয়ার। সো দেখো এটাকে আমরা দিতে পারি যে 2 নং সমীকরণ। হ্যাঁ, এটাকে দিতে পারি আমরা 2 নং সমীকরণ। সো সবাই দেখো আজানের কারণে আমরা স্টপ রাখছিলাম। সো এখন তুমি যেটা করবা সেটা হচ্ছে তুমি 2 নংকে 1 নং দ্বারা ভাগ করো। তুমি 2 নংকে কি করো? 1 নং দ্বারা ভাগ করো। তাহলে দেখো কি পাচ্ছ। সো আমরা উপরে লিখি হচ্ছে m1 ডিভাইড u1 স্কয়ার মাইনাস b1 স্কয়ার ডিভাইডেড বাই m1, এখানে কি পাচ্ছি? u1 মাইনাস b1, u1 মাইনাস b1। সো ইকুয়ালস টু এখানে কি পাচ্ছ? m2 এখানে কি b2 স্কয়ার মাইনাস u2 স্কয়ার m2 b2 মাইনাস u2। সো এটা। সো এখন তুমি যেটা করবা সেটা হচ্ছে দেখো এখানে কিন্তু একটা সূত্র কিন্তু হয়ে যাচ্ছে। দেখো তুমি যদি এখানে m1টা কমন m1 রাখলা, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি ভাইয়া? a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এখানে লেখো u1 প্লাস b1 u1 মাইনাস b1, a প্লাস b ইনটু a মাইনাস b, a b, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b। আর এখানে কি পাচ্ছ? u1 মাইনাস b1। হ্যাঁ, বোঝা যাচ্ছে কিনা জানি না। সো এখানে দেখো সেম কাহিনী m2, এখানে হবে b2 প্লাস u2 b2 মাইনাস u2, আর এখানে কি m2 b2 মাইনাস u2। সো দেখো আমরা একটু মুছে ফেলি নিচে যদি একটু মুছি তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি। সো এখান থেকে আমরা পাচ্ছি যেটা 1 নং সমীকরণটা আমাদের লাগবে। সো এটা আছে, সমস্যা নেই। দেখো এইখানে u1 মাইনাস b1 এটা কাটা, এটা কাটা, এটা কাটা, এটা কাটা, কি থাকে? থাকে হচ্ছে আমাদের আলটিমেটলি কি থাকতেছে? u1 প্লাস b1 ইজ ইকুয়ালস টু v2 প্লাস u2, এটা থাকতেছে। সো এখান থেকে যদি আমি b1টা নির্ণয় করতে চাই, তাহলে কি হচ্ছে? v1 ইজ ইকুয়ালস টু এটা এইদিকে চলে যাবে b2 প্লাস u2 মাইনাস u1, এইটাই তো। সো এই যে v1 এর মান তুমি 1 নং সমীকরণে বসাও, v1 এর মান যদি, আর এখান থেকে আমরা b2 কি পাচ্ছি? তাহলে
তাহলে এখান থেকে আমরা বি টু কি পাচ্ছি দেখো, বি টু পাচ্ছি হচ্ছে ঠিক সেমটা, বি টু পাচ্ছি, বি টু ইজ ইকুয়ালস টু কি হবে, ইউ ওয়ান প্লাস বি ওয়ান মাইনাস ইউ টু, এটা পাচ্ছি। সো ভাই দেখো এখন যদি তুমি কি করতে পারো, এখন যদি তুমি বি ওয়ান এর মানটা নির্ণয় করতে চাও তাহলে বি টুর মানটা ওই যে প্রথম সমীকরণ যেটা ছিল ওইটাতে বসায় দাও। সো প্রথম সমীকরণ আমাদের ছিল কি, আমাদের প্রথম সমীকরণ ছিল, আমাদের এটা মুছতে হবে আবারও। সো আমাদের প্রথম সমীকরণ ছিল কি, এম ওয়ান ইজ ইকুয়ালস টু, আমাদের প্রথম সমীকরণ ছিল ইউ ওয়ান মাইনাস বি ওয়ান, ইউ ওয়ান মাইনাস বি ওয়ান ইকুয়ালস টু এম টু ইজ ইকুয়ালস টু বি টু মাইনাস ইউ টু, বি টু মাইনাস ইউ টু। সো এই যে বি টুর মান তুমি এই জায়গায় বসায় দাও, বি টুর মান যদি এটা তুমি এই জায়গায় বসাও তাহলে কি হচ্ছে দেখো, এম ওয়ান ইউ ওয়ান মাইনাস বি ওয়ান, সরি বি ওয়ান, এটা কি বি ওয়ান। সো এখানে যদি তুমি এম টুর জায়গায় বি টুর জায়গায় কি দিবা, ইউ ওয়ান প্লাস বি ওয়ান, বি ওয়ান মাইনাস ইউ টু, তাই তো, ইউ টু, এটা হচ্ছে আমাদের বি টুর মান মাইনাস কি ইউ টু। এখন দেখো তাহলে কি হচ্ছে দেখো, সো এখন দেখো এই যে এম ওয়ানটা আমরা রাখলাম, ইউ ওয়ান মাইনাস বি ওয়ান এখানে রাখলাম, সো এম টু এখানে রাখি। সো এটাকে আমরা একটু ক্যালকুলেশন করি, সেটা হচ্ছে ইউ ওয়ান প্লাস বি ওয়ান মাইনাস ইউ টু মাইনাস কি হবে ইউ টু। তাহলে এখানে কি পাচ্ছি আমরা, টু ইউ টু পাচ্ছি। তাহলে এটা আমরা উপরে নিতে হবে, সো এখানে জায়গা হবে না, সো আমরা এটা একটু মুছে ফেলি। সো এটা মুছে ফেলি, সো এটা দেখি আমরা, সো এই যে এটা কি হবে, সেটা হচ্ছে এরকম হবে যে আমরা যদি এটা এখানে লিখি সেটা হচ্ছে এখন আমরা এক কাজ করি, আমরা একেবারে ভেঙে লিখতে পারি। সেটা হচ্ছে ধরো এরকম যে এম ওয়ান ইউ ওয়ান মাইনাস এম ওয়ান বি ওয়ান ইজ ইকুয়ালস টু, এটা যদি এদিকে গুণ করি তাহলে এখানে টু ইউ টু হবে। তাহলে এম টু ইউ ওয়ান প্লাস এম টু বি ওয়ান, হ্যাঁ বি ওয়ান মাইনাস কি হবে টু ইউ টু এম ওয়ান, তাহলে টু এম টু ইউ টু, বুঝা গেছে, বুঝা গেছে। সো এখানে টু ইউ টু, সো টু এম টু ইউ টু হবে। সো এখন আমরা যেটা করবো, আমরা কি করব, বি ওয়ান নির্ণয় করবো। তাহলে বি ওয়ান যেগুলো আছে এগুলো এক পাশে নিয়ে নিই, আর এগুলোকে আমরা আরেক পাশে নিই। ওয়ানগুলোকে, বি ওয়ানগুলোকে আমরা এক পাশে রাখি, আর হচ্ছে ইউ ওয়ানগুলোকে আমরা এক পাশে রাখি। তাহলে কি হচ্ছে দেখো, এম ওয়ান ইউ ওয়ান, এটা প্লাস আছে এটা মাইনাস হয়ে যাবে, এম টু ইউ ওয়ান এটা আমরা এখানে রাখলাম। আর হচ্ছে যদি আমরা এটাকে এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে, প্লাস টু এম টু ইউ টু। আর এই যে বি ওয়ান যেটা সেটা ওই পাশে চলে গেলে কি হবে, কি হবে, এম টু বি টু বি ওয়ান প্লাস এম ওয়ান বি ওয়ান এইটা। এখন দেখো, এখন যদি আমরা জাস্ট কি করতেছি, আমরা যেহেতু বি ওয়ানটা রাখবো, সো বি ওয়ানটা আমরা এক পাশে রাখি, এই পাশে রাখি বাম পাশে, তাহলে কি হবে এম টু, ধরো আমরা যদি এটা এখানে বি ওয়ান যেহেতু দুইখানেই কমন, এটা কমন নিয়ে নিলাম, তাহলে বি ওয়ান কমন নিলে কি থাকে, এম ওয়ান প্লাস এম টু, তাই তো। আর এখানে কি থাকবে, এখানে যেটা থাকবে সেটা হচ্ছে দেখো, ইউ ওয়ান কমন নিতে পারি আমরা, তাহলে এখানে যেটা থাকবে সেটা হচ্ছে এম ওয়ান মাইনাস এম টু ইন্টু ইউ ওয়ান প্লাস টু এম টু ইউ টু। সো এখান থেকে কিন্তু আমরা ফাইনালি বি পাচ্ছি। এখান থেকে আমরা ফাইনালি কি পাচ্ছি দেখো, আমরা ফাইনালি যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত যে বি ওয়ান এর মানটা আমরা কি, এবং বি ওয়ান যদি আমরা বের করতে চাই জাস্ট এটাকে নিচে দিয়ে দিব, তাহলে এম ওয়ান মাইনাস এম টু ইন্টু ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু। এই হচ্ছে ভাই আমাদের ফাইনাল যে সূত্র, সেটা হচ্ছে বি ওয়ান এর মান। এখন দেখো এই যে বি ওয়ান এর মানটা আমরা নির্ণয় করলাম, কিভাবে নির্ণয় করলাম, অনেক লম্বা প্রসেস। সো এই ক্যালকুলেশন তোমাদের লাগবে না, তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে জাস্ট তুমি এই সূত্রটা মনে রাখবা। কি মনে রাখবা, জাস্ট সূত্রটা মনে রাখবা। জাস্ট ভাই তোমাকে এইটা বুঝাই দিলাম যাতে তুমি বুঝতে পারো যে এইটা আসলে কিভাবে আসতেছে। সো অনেকে এইটার মানে করায় না বা এটা করাইতে চায় না, অনেক লং প্রসেস তো। সো তারপরে আমি বলে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে এটা আসলে কিভাবে আসছে। সো দেখো বি ওয়ান এর মান কি, যদি তুমি জাস্ট ট্রিক্সটা মনে রাখো, যদি তুমি বি ওয়ান এর মান বের করতে চাও দেখবা সামনে তোমার ইউ এম ওয়ান থাকবে,
m1 মাইনাস m2 হবে। যদি এখানে b2 থাকে তাহলে m2 মাইনাস m1 হবে, আর এখানে হবে m2। v1 এর ক্ষেত্রে এখানে u1 হবে, আর এখানে 2m2 u2, আর b2 এর ক্ষেত্রে m1 u1 হবে। যেমন আমি যদি দ্বিতীয় সূত্রটা লিখে দিই তোমাকে, জাস্ট এই সূত্রটাই আমাদের দরকার, সেটা হচ্ছে এরকম। যার যদি আমরা b2টা নির্ণয় করি তাহলে কিভাবে লিখবো, সেম ওইটার মতো আমরা অ্যাপ্লাই করি। সেটা হচ্ছে যেহেতু b2 এখানে, তাহলে হবে m2 হবে মাইনাস কি হবে m1 হবে, আর এইখানে যেহেতু b2 এইখানে হবে u2, যেহেতু এখানে b2 এখানে হবে m1, তাহলে 2m1 u1 u1 হবে, আর এখানে হবে m1 প্লাস m2। বুঝা গেছে? জাস্ট তুমি এই দুইটা সূত্র মাথায় রাখো, জাস্ট একটা মাথায় রাখলেই পরেরটা পারা যায়। সো এই দুইটা সূত্র ভাইয়া খুবই দরকারি। সো এই দুইটা সূত্র দিয়ে এখন আমরা এই যে যাবতীয় যে ম্যাথ আছে সবগুলোই কভার করে ফেলবো। সংঘর্ষ, ভরবেগ আর সংরক্ষণশীলতার যে নীতি আছে ওইটাও প্রমাণ করে ছাড়বো। সো দেখো এই দুইটা সূত্র তুমি মাথায় রাখবা। যদি b1 নির্ণয় করতে চাও তাহলে এখানে m1 থাকবে, এখানে u1 থাকবে, আর এই যে প্লাস দিয়ে 2m2 u2 থাকবে, এখানে b1 থাকলে এখানে থাকবে m2 u2, আর এটা তো সেম দুই ক্ষেত্রে m1 প্লাস m2। সো এটাই হচ্ছে আমাদের সূত্র। জাস্ট এই দুইটা সূত্র তুমি মাথায় রাখো, তাহলেই দেখবা যে আমরা এই যে এখন আমরা এই সিকিউ গুলো সলভ করব। সো দেখো আমরা করতে পারি কিনা। সো আমরা মুছে ফেলি। সো দেখো আমাদের যে রাজশাহী বোর্ড 2023-এ আসা একটা প্রশ্ন দেখি আমরা। সো রাজশাহী বোর্ড 2023-এ যে প্রশ্নটা আসছিল সেটা কি দেখো, রাজশাহী বোর্ড 2023-এ আসছে হচ্ছে 950 কেজি ভরের একটা বস্তু এদিকে 50 কিলোমিটার পার আওয়ার এবং 70 কেজি একটা বস্তু, 700 কেজি একটা বড় বস্তু তার অপোজিট দিকে 65 কিলোমিটার পার আওয়ার বেগে আসতেছে। তারপর তাদের সংঘর্ষ হয়েছে, সংঘর্ষের পর কি হচ্ছে, তারা সংঘর্ষের পর বস্তু একই বেগে চলতে থাকে। এখন দেখো কি বলছে, তোমাকে বলছে যে মিলিত বস্তুর বেগ নির্ণয় করো। এখন দেখো এখানে ভর দেওয়া আছে, বেগও দেওয়া আছে। আগে এগুলোকে একটু তুমি এখানে লিখো, এগুলোকে সাজাও। সো দেখো এখানে প্রথম বস্তুর ভর m1 কত, m1 দেওয়া আছে। আমি আর এভাবে লিখতেছি না, জাস্ট তোমরা যখন সৃজনশীল লিখবা তখন লিখবা যে উদ্দীপকে দেওয়া আছে যে প্রথম বস্তুর ভর, বাংলা কথাগুলো লিখবা, লিখার পর লিখবা যে m1 ইজ ইকুয়ালস টু 950 কেজি। আমার হাতের লেখা খুবই খারাপ, 950 কেজি। আর হচ্ছে u1, হ্যাঁ u1 কত, u1 হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার। তো সো এটাকে মিটার পার আওয়ারে নিতে হবে, মিটার পার সেকেন্ড নিতে হবে, তাহলে 50 কিলোমিটার পার আওয়ার। সো এটাকে যদি তুমি মিটার পার আওয়ারে নিতে চাও তাহলে কি করবা, মিটার পার সেকেন্ডে নিতে চাইলে 3400 দ্বারা ভাগ করবা। 3400 সেকেন্ড মানে হচ্ছে 1 আওয়ার। এটা দ্বারা 50 ইন্টু কি হবে, 50 ইন্টু 1000 হবে। সো এটাকে যদি তুমি ক্যালকুলেশন করে নেও তাহলে কি হবে দেখো। সো এটারে যদি তুমি ক্যালকুলেশন করে নাও তাহলে যেটা পাইবা সেটা হচ্ছে 13 পয়েন্ট। আমরা যদি একটু ক্যালকুলেটর নেই তাহলে যেটা পাবো এটা হচ্ছে 3600, তাই তো 6 দূর হাতের লেগে একেবারে খারাপ। ঠিক দেখো তো এইটা কত আসে, সেটা হচ্ছে আমরা যদি এখানে লিখি একটু যে 50 ইন্টু 1000, আর এখানে কি হবে 3600। হ্যাঁ, তাহলে এইখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে, আমরা ক্যালকুলেশন করলে যেটা পাই সেটা হচ্ছে 13.88 মিটার পার সেকেন্ড। দেখো 13.88 আর মিটার পার সেকেন্ড আমরা দিলাম, মিটার পার সেকেন্ড। আর আমাদের যে m2 কত, m2 হচ্ছে ভাইয়া 700 কেজি, 700 কেজি। আর v2 কত, সরি m2 u2 কত, u2 হচ্ছে u2 কত 65 কিলোমিটার পার আওয়ার। সো এটারে 65 ইন্টু 1000 ডিভাইডেড বাই 3600 কত আসে দেখো, আমরা যদি কত আসে। সো এখানে আমরা একটা জিনিস কিন্তু খুবই মিস্টেক করে ফেলছি, সেটা কি জানো, সেটা হচ্ছে দেখো এখানে যে বেগটা আছে না এটা কিন্তু অপোজিটে আছে। সো এখানে কিন্তু আমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে মাইনাস দিতে হবে আমাদের। এখানে কি দিতে হবে, মাইনাস। দেখো এটা কিন্তু বিপরীত দিক থেকে আসতেছে, তাই না? সো এজন্য আমরা এখানে মাইনাস দিব। তাহলে এখানে যেটা পাবো আনসার, এখানে আমরা মাইনাস দিয়ে দিব, সেটা হচ্ছে 18.00055 18.055 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। সো এই হচ্ছে আমাদের ডাটাগুলো। সো এখন আমাদের বলছে কি মিলিত বেগ, আমরা কি বলবো যে ধরি মিলিত, আর এখানে দেওয়া আছে কি সংঘর্ষের বস্তু একই বেগে চলে তাহলে কি হবে
b1 ইজ ইকুয়ালস টু b2 ইজ ইকুয়ালস টু কি, আমরা b লিখতে পারি। তাহলে আমাদের ফাইনাল সূত্র কি, ওই যে আমাদের যে সূত্র লিখছিলাম, জাস্ট তুমি এইভাবে লিখতে পারো যে m1 u1 প্লাস m2 u2 ইজ ইকুয়ালস টু m1 b প্লাস m2 b। সো এখান থেকে আমরা বিটা নির্ণয় করতে পারি, b ইজ ইকুয়ালস টু কি হবে, m1 u1 প্লাস m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। সো এখানে যদি তুমি মানগুলো বসাও তাহলে তুমি যেটা পাবা সেটাই আনসার। m1 কত, m1 হচ্ছে 950 ইন্টু u1 কত, u1 হচ্ছে এই যে 13.888 প্লাস তুমি এখানে যদি m2 বসাও, m2 কত, m2 হচ্ছে 700 ইন্টু মাইনাস 18.005। সো আর এখানে কি m1 কত 950 প্লাস 700। সো এটার যদি তুমি ক্যালকুলেশন করো যেটা পাবা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি, তুমি ক্যালকুলেশন করো 950 ইন্টু 13.88, তাহলে আমাদের যেটা আসতেছে 88। তারপরে হচ্ছে আমরা তাহলে এখানে একটা ব্র্যাকেট দিতে হবে, এখানে আমরা একটা ব্র্যাকেট দিলাম। সো দেখো এখানে আমাদের যেটা আসছে সেটা হচ্ছে 0.3367 মিটার পার সেকেন্ড, সেটা হচ্ছে 0.3367 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের মিলিত বেগ। সো বস্তুদ্বয় কি হবে, এই বেগে মিলিত হয়ে একই দিকে চলতে থাকবে। এটাই হচ্ছে আমাদের গ নাম্বারের আনসার। সেটা কি, এইটা তুমি একটু ক্যালকুলেশন করবা, তারপরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্যালকুলেশনে জাস্ট তুমি ফর্মুলাটা বসে মানগুলো বসাইবা, যেটা আসবে সেটাই আনসার, সেটা হচ্ছে মিলিত বেগ। সো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি, এই যে এইটার যে আচ্ছা 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 এটা আমাদের কাছে আছে, সমস্যা নেই। সো এখন আমরা গ নাম্বারটা একটু দেখি। গ নাম্বার কি বলছে, বলছে যে এদের কি ভরবেগ সংরক্ষণশীলতার নীতি মানে কিনা। এখন দেখো ভরবেগ সংরক্ষণশীলতার মানে সংরক্ষণশীলতার নীতিটা কি, ভরবেগ সংরক্ষণশীলতার নীতি হচ্ছে ভাইয়া, বলছে যে উদ্দীপকের ক্ষেত্রে ভরবেগ এবং গতিশক্তি কোনটি সংরক্ষিত থাকবে। এখন ভরবেগ সংরক্ষণশীলতা মানে কি, ভরবেগ সংরক্ষণশীলতা হচ্ছে ভাইয়া শক্তির কোনো বিনাশ নাই, শক্তি হচ্ছে ট্রান্সফার হয়, এক অবস্থা থেকে অন্য অবস্থায় চলে যায়। সো এই জন্য এই যে বলছে কি সংরক্ষিত থাকবে। আমরা দেখব যে বস্তুদ্বয়ের সংঘর্ষের আগে তাদের ভরবেগ এবং সংঘর্ষের পরে তাদের ভরবেগ সমান ছিল কিনা, তারপর হচ্ছে সংঘর্ষের আগের গতিশক্তি সংঘর্ষের পরের গতিশক্তি সমান ছিল কিনা। যদি সমান হয় তাহলে দুইটাই সংরক্ষিত থাকবে। যদি শুধু ভরবেগ সংরক্ষিত থাকে তাহলে ভরবেগ, আর যদি গতিশক্তি থাকে গতিশক্তি, আর দুইটা থাকলে দুইটাই। এখন দেখো যদি না থাকে তাহলে এগুলো কি হচ্ছে, দেখো না থাকলে একটা গাড়ি, যেহেতু দুইটা গাড়ি যদি সংঘর্ষ হয় তারপর যদি তাদের ভরবেগ মানে সেম না আসে, তার মানে এখানে আমাদেরকে বুঝতে হবে কিছু শক্তি হচ্ছে তোমার তাপ শক্তিতে রূপান্তরিত হয়েছে, কিছু শক্তি, হ্যাঁ কারণ ওইখানে সংঘর্ষ হলে তাপ উৎপন্ন হবে, তাপ শক্তিতে কিছু শক্তি মনে করো যে কি হচ্ছে যদি বিভিন্নভাবে কি ফ্র্যাকশনে চলে যাচ্ছে ঘর্ষণ বল হিসাবে। সো সো এইভাবে কিন্তু শক্তির ট্রান্সফার হবে, বিভিন্ন ওয়েতে চলে যাবে, বাট শক্তির কি হবে না, বিনাশ হবে না, শক্তি কিন্তু মানে রূপান্তরিত হবে, কোনো শেষ হবে না শক্তি। সো এইখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে গ নাম্বারের আনসার আমরা কি পাবো। দেখো আমি জাস্ট উত্তরটা তোমাকে লিখে দিচ্ছি। আমরা প্রথম ক্ষেত্রে ভরবেগের সূত্র অনুযায়ী আমরা জানি পি ইনিশিয়াল মানে কি, আদি ভরবেগ। সো আদি ভরবেগ কি, m1 u1 প্লাস m2 u2, এইটাই তো। সো আমরা এখান থেকে আদি ভরবেগ কি পাচ্ছি, দেখো আমরা ভর পাচ্ছি হচ্ছে কত, খ থেকে তো আমরা দেখছি সেটা হচ্ছে 950 ইন্টু কত 13.88 প্লাস m2 কত 700 ইন্টু মাইনাস কত, ইন্টু মাইনাস হচ্ছে ইন্টু মাইনাস কত, মাইনাস হচ্ছে 80.00055। সো এইটা আমরা বসাই দিলাম। সো এইটা বসাইলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে, দেখো এখানে যদি তুমি ক্যালকুলেশন করো যেটা পাবা, এখানে তুমি ক্যালকুলেশন করলে যেটা পাবা সেটা হচ্ছে, দেখো যদি আমরা একেবারে ক্যালকুলেশন করি 950 ইন্টু 13.888 কত আসতেছে 13,000
3.6 প্লাস আমরা যদি তাহলে এটা এখানে আমাদের মাইনাস আসবে, ধরো এখানে যদি আমরা মাইনাস দিই 700 ইন্টু 18.055 কত আসে 363.8.5 সো মাইনাস 9 তাহলে কত আসে 555.1 তাহলে আমাদের শুরুতে কেজি আমাদের পি ইনিশিয়াল মানে কি আদি ভরবেগ কত সেটা হচ্ছে 555.1 কেজি মিটার পার সেকেন্ড 1 কেজি মিটার পার সেকেন্ড ভরবেগের ভর এবং বেগের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড, যেহেতু আমাদের ভর কি আছে কেজিতে আছে। এখন দেখো পি ফাইনাল মানে কি শেষ ভরবেগ, শেষ ভরবেগটা কি শেষ ভরবেগ মিলিত বেগ যেটা আমরা পাইছি, মিলিত বেগ কত পাইছিলাম, তারা যখন মিলিতভাবে চলাফেরা শুরু করলো মানে সংঘর্ষের পর যখন তারা মিলিত একটা বেগ নিয়ে একই সংঘর্ষের পর একই বেগ নিয়ে চলতে থাকে, ওই একই বেগটা ছিল হচ্ছে 0.3367 মিটার পার সেকেন্ড। সো এই যে মিলিত বেগ, সো m1v1 প্লাস m2v2, তাই তো এখন v1 আর v2 কি সেম, যেহেতু মিলিত বেগ, সো এখানে আমরা কি লিখতে পারি m1 প্লাস m2 ইন্টু বি। সো এখানে যদি তুমি মান বসাও তাহলে কি পাচ্ছ দেখো, m1 কত, m1 হচ্ছে 950 প্লাস m2 700, আর এখানে কি বসাইবা তুমি এই যে মিলিত বেগ, যেহেতু তারা একই দিকে মিলিত হয়ে চলতে শুরু করছিল তখন এটা আমরা বসাবো 0.3367। সো যদি আমরা এটা আনসারটা দেখি তাহলে কত আসে দেখো আমাদের 950 প্লাস 700 ইন্টু 0.3367 যদি এটা দিই তাহলে সেম, এই যে দেখো ভাইয়া সেম আনসার আসতেছে, দেখছো সেখানে কত আসতেছে 555.1 কেজি মিটার পার সেকেন্ড। তার মানে কি, তার মানে আমরা যেটা পাচ্ছি 51, আগেও পাইছিলাম হচ্ছে আমরা এখানে 51 পাইছিলাম, সো এখানে 51। সো দেখো এখন এই যে তাদের আদি ভরবেগ আর হচ্ছে শেষ ভরবেগ কিন্তু সমান, তার মানে আমরা বলতে পারি কি ভরবেগ সংরক্ষিত ছিল সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পর। তাদের যে ভরবেগ সংরক্ষণশীলতার যে নীতি, যদি বলতো যে ভরবেগ সংরক্ষণশীলতার নীতি মানছে কিনা, আমরা যদি দেখতাম এইভাবে, যদি তোমাকে এই কথাটা না লিখে বলতো যে উদ্দীপকের আলোকে যে ভরবেগ সংরক্ষণশীলতার নীতি মানে কিনা, জাস্ট যেহেতু আমরা দুই জায়গায় সেম পাইছি আদি ভরবেগ এবং শেষ ভরবেগ, সেহেতু আমরা বলতে পারি কি হ্যাঁ ওইটা ভরবেগ সংরক্ষণশীলতার নীতি মানছে। তাহলে দেখো আদি ভরবেগ এবং শেষ ভরবেগ আমাদের সেম বার হয়েছে, পি ফাইনাল এবং পি ইনিশিয়াল দুইটাই কিন্তু সেম। সো আমরা এক্ষেত্রে কি বলতে পারি যে ভরবেগ সংরক্ষণশীল মানে সংরক্ষিত ছিল। এখন আমরা গতিশক্তিটা দেখি, সেম কাহিনী। গতিশক্তির ক্ষেত্রে আমরা কি বলছিলাম, সো দেখো এখন আমরা যে গতিশক্তি সংরক্ষণশীলতা এটা একটু প্রমাণ করি, দেখি যে গতিশক্তি মানে ভরবেগের পর সংঘর্ষের আগে গতিশক্তি আর সংঘর্ষের পরের গতিশক্তি সমান ছিল কিনা। তাহলে ই কে ইনিশিয়াল ইজ ইকুয়ালস টু হাফ m1 u1 স্কয়ার প্লাস হাফ m2 u2 স্কয়ার। সো এটা যদি তুমি লিখো হাফ, এম এর মান কত, 950 প্লাস সরি ইন্টু কত u1 কত, u1 আমরা কত পাইছিলাম, u1 আমরা যেটা পাইছিলাম যে 13.888 স্কয়ার দাও প্লাস হাফ m2 কত, m2 হচ্ছে 700 ইন্টু 18.00 মাইনাস 18 পয়েন্ট কি হবে মাইনাস 18.055। সো এটাই ছিল আমাদের 55 স্কয়ার হবে, কিন্তু এখানে কি হবে স্কয়ার হবে, জাস্ট এটা একটু বুঝে নিবা। সো আমরা এই দিক থেকে লিখি তাহলে কি হবে হাফ ইন্টু এটার যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে যেটা পাচ্ছি আমরা যদি একটু ক্যালকুলেশন করি একেবারে করে ফেলি আমরা, সেটা হচ্ছে হাফ 0.5 ইন্টু
950 ইন্টু ব্র্যাকেট 30.888 ব্র্যাকেট স্কোয়ার প্লাস 0.5 ইন্টু 700 ইন্টু ব্র্যাকেট মাইনাস দিলে তো স্কোয়ারের ক্ষেত্রে কোনো কাজে আসবে না 80.000555 স্কোয়ার তাহলে এখানে কত আসে 20 দেখো এখানে আমরা ফাইনাল আনসার যেটা পাচ্ছি তোমরা একটু ক্যালকুলেশন করে নিবা 571 6.74 আমরা দিতে পারি এখানে কি হবে 74 জুল এটা হচ্ছে শক্তি এটা হচ্ছে কি এটা হচ্ছে সংঘর্ষের আগের গতিশক্তি এটা কি এটা হচ্ছে সংঘর্ষের আগের গতিশক্তি এখন সংঘর্ষের পরের গতিশক্তি কি ই কে ফাইনাল কি হবে হাফ এম বি 1 স্কয়ার প্লাস হাফ এম 1 m2 m1 b1 স্কয়ার m2 b2 স্কয়ার তাই তো সো এখানে হাফ m1 প্লাস m2 আমরা যদি কমন নেই তাহলে কি আসে জাস্ট b স্কয়ার হবে কারণ কি ওই যে সংঘর্ষের পর তাদের যে ভরবেগ এটা সেম ভরবেগ না সংঘর্ষের পর তাদের যে বেগ মিলিত বেগ সেম একই বেগ নিয়ে চলতেছে তো হাফ বসাও এখানে কত m1 তো 950 প্লাস হচ্ছে 700 আর মিলিত বেগ কত ছিল 0.33 কত 0.3367 স্কয়ার সো এটা যদি তুমি ক্যালকুলেশন করো যেটা পাইবা সেটা হচ্ছে 0.5 ইন্টু 950 প্লাস 700 ব্র্যাকেট ইন্টু 0.3367 ব্র্যাকেট স্কয়ার তাহলে 93.53 জুল সো দেখো সংঘর্ষের আগের গতিশক্তি আর সংঘর্ষের পরের যে গতিশক্তি এটা কিন্তু সেম না দুইটা কিন্তু ভিন্ন মান আসছে সো এক্ষেত্রে আমরা কি বলতে পারি এক্ষেত্রে আমরা বলতে পারি হচ্ছে ভাইয়া এক্ষেত্রে আমরা কি বলতে পারি দেখো এক্ষেত্রে আমরা বলতে পারি যে সংঘর্ষের পর ভরবেগের সমষ্টি সমান কিন্তু গতিশক্তি কিন্তু সমান না এক্ষেত্রে আমরা কি বলতে পারি যে উদ্দীপকের ভরবেগ সংরক্ষিত থাকবে বা গতিশক্তি সংরক্ষিত থাকবে না কেন থাকবে না দেখো গতিশক্তির মান কিন্তু সেম না গতিশক্তির মান কিন্তু দেখো সংঘর্ষের আগের গতিশক্তি আর সংঘর্ষের পরের গতিশক্তি কিন্তু দুইটা ভিন্ন আসছে সো এক্ষেত্রে আমরা কি বলতে পারি এইটা ভরবেগ সংরক্ষিত হবে কিন্তু গতিশক্তি সংরক্ষিত হবে না সো এখন দেখো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সো ভাই দেখো এখন আমরা চট্টগ্রাম 2023 আসা যে প্রশ্নটা আছে ওইটা আমরা একটু সলভ করার ট্রাই করি ওই আগের কনসেপ্ট সেটা হচ্ছে দেখো বলছে যে 10 কেজি এবং 5 কেজি ভরের দুইটা বস্তু পরস্পরের দিক থেকে যথাক্রমে এত বেগে মানে 20 মিটার পার সেকেন্ড বেগে এবং 30 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল খুবই ইম্পর্টেন্ট কথা কিন্তু এখানে বলছে পরস্পরের দিক থেকে মানে বিপরীত দিক থেকে আসতেছে 10 কেজি আর 5 কেজি আর বলছে কি এই দুইটা বেগে গতিশীল মানে বেগটা কিন্তু সমবেগের কথা বলতেছে আর বলতেছে যাত্রা শুরুর মধ্যে তাদের মধ্যবর্তী দূরত্ব ছিল 1 কিলোমিটার ছিল 1 কিলোমিটার বস্তুদের মধ্যে সংঘর্ষ মানে স্থিতিস্থাপক সংঘর্ষ হয় আর কি সো এখন দেখো আমরা এটার গোটা দেখি কি বলছে যাত্রা শুরু কতক্ষণ পর বস্তুদের মধ্যে সংঘর্ষ হবে মানে আমাদের টাইমিংটা চাইছে এখন এইখানে তোমার দেওয়া আছে দেখো কি m1 দেওয়া আছে হচ্ছে কত 10 কেজি m2 দেওয়া আছে হচ্ছে 5 কেজি কত দেওয়া আছে 5 কেজি এখন এই যে দেওয়া আছে 5 কেজি আর 10 কেজি তাহলে এখানে b1 ও দেওয়া আছে কত এগুলো কিন্তু সমবেগ 20 মিটার পার সেকেন্ড b2 দেওয়া আছে কত দেওয়া আছে 30 মিটার পার সেকেন্ড সো আর ওদের মধ্যবর্তী দূরত্ব s কত ছিল দেখো এ হচ্ছে m1 বস্তু m1 b1 এ হচ্ছে m2 বস্তু কত m2 বস্তু b2 বেগ সো তারা ও এদিক থেকে আসতেছে আর ও হচ্ছে এদিক থেকে আসতেছে ওদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে s যেটা কত 1 কিলোমিটার আমরা রাখলাম এই জায়গায় আইসা তাদের সংঘর্ষ হইব
এই জায়গায় এসে তাদের সংঘর্ষ হবে। সো আমাদের চাইছে কি এই জায়গায় আসতে, এই দুইটার আসতে কত সময় লাগবে, টিটা চাইছে। কি চাইছে? টি চাইছে। কি চাইছে? টিটা ওয়াট টি, দূরত্ব দেওয়া আছে। এখন দেখো এখানে কিন্তু বলেই দিছে যে এই বেগে গতিশীল, তার মানে এই যে দুইটা বেগ কিন্তু সমবেগ। তাহলে আমরা যদি এই যে দূরত্ব, মানে এই বস্তুটা এই দূরত্ব অতিক্রম করে এখানে এসে সংঘর্ষ করবে, আর এই বস্তুটা কি এই দূরত্ব আসার পর সংঘর্ষ হবে, তাহলে এই দূরত্বটা ধরলাম আমি এক্স, এই দূরত্বটা কি এক্স ধরলাম, তাহলে এই দূরত্বটা কি হবে এস মাইনাস এক্স, এস মাইনাস এক্স। এই এস হচ্ছে টোটাল দূরত্ব, এই টোটাল দূরত্ব থেকে যদি আমরা এক্স বাদ দিই তাহলে আমরা এই দূরত্বটা পাবো। সো তাহলে এই যে এক্স আমরা জানি কি এস ইজ ইকুয়ালস টু কি বিটি, এস ইকুয়ালস টু বিটি সমবেগের ক্ষেত্রে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এই যে এক্স এই দূরত্বটার জন্য আমরা লিখতে পারি এক্স ইজ ইকুয়ালস টু বিটি বি ওয়ান টি, 1 নং সমীকরণ। আবার এটার ক্ষেত্রে কি হবে, দ্বিতীয়টার ক্ষেত্রে কি হবে এস মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু বি টু টি, 2 নং সমীকরণ। বুঝা গেছে? সমাজ মে আগে। এবং দুইটার যদি তুমি যোগ করো তাহলে তুমি এখান থেকে টি এর মানটা পাবা 1 নং প্লাস 2 নং, যদি তুমি যোগ করো তাহলে এক্স প্লাস এস মাইনাস এক্স, এক্স এক্স এ মার যাইব কি, তাহলে কি হবে বি ওয়ান প্লাস বি ওয়ান টি প্লাস বি টু টি। সো এখান থেকে আমরা কি পাচ্ছি এস ইজ ইকুয়ালস টু বি, আমরা যদি টি কমন নিই তাহলে কি হবে বি ওয়ান প্লাস বি টু। সো এখান থেকে টি ইজ ইকুয়ালস টু এস বাই বি ওয়ান প্লাস বি টু। সো এখান থেকে যদি তুমি মানটা বসাও তাহলে কি হবে 1000 মিটার, 1 কিলোমিটার সমান কি 1000 মিটার। আর এখানে আমাদের মিটার পার সেকেন্ডে যেহেতু দেওয়া আছে 20 প্লাস কত 30, 20 প্লাস 30 মানে হচ্ছে 50। সো 50 দ্বারা যদি তুমি ভাগ করো কত আসে, 50 দ্বারা ভাগ করলে কত আসে 1000, 5 20 100, তাহলে হবে 20 মিটার পার সেকেন্ড, 20 সেকেন্ড হবে, কত হবে 20 সেকেন্ড হবে। দেখো 1000 ভাগ 50 20 হবে, হ্যাঁ 20, তাহলে 20 সেকেন্ড। সো এই হচ্ছে আমাদের টির মান। এখন দেখো তুমি এটা শর্টকাটে কিভাবে করবা, দেখো খুবই সিম্পল। কিন্তু যদি তোমাদের এমসিকিউতে চলে আসে তাহলে কি করবা, দেখো আমরা জানি এই দুইটা কিন্তু সমবেগে চলতেছে। এই যে দুইটা বস্তু, এই যে দুইটা বস্তু দেখো, এই বস্তু আর এই বস্তু কিন্তু সমবেগে চলতেছে, তারা বিপরীত দিক থেকে আসতেছে। ধরো এই দুইটা বস্তু যদি এই যেহেতু সমবেগে চলতেছে বি ওয়ান প্লাস বি টু, এই বেগ নিয়ে যদি একই দিকে চলতে যা, মানে একই দিকে যদি চলতো, যদি এই সেম বেগ নিয়ে এদিকে চলতো আর 1000 মিটার পথ অতিক্রম করতো, তাহলে কি দিতাম আমরা এখান থেকে যদি আমরা টির মানটা বের করতাম তাহলে এস ইজ ইকুয়ালস টু বিটি দিতাম না। আর বির মান কি, বির মান ওই যে দুইটাই যেহেতু সমবেগে চলছে তাহলে দুইটা আমরা জাস্ট যোগ করে দিলে কি পাচ্ছি 50 মিটার পার সেকেন্ড বেগে যদি ভাই 1000 মিটার যায় তাহলে তার যে সময় লাগবে, এবং 20 মিটার আর 30 মিটার যদি অপোজিট থেকে আসে তাহলে তার সেম সময়ই লাগবে। কথা কি বোঝা গেছে? সো এখান থেকে কিন্তু আমরা জাস্ট কি করব, এরকম যদি থাকে এখান থেকে আমরা টির মানটা খুব শর্টকাটে বের করতে পারবো এস বাই ভি। জাস্ট বি এর জায়গায় ভি গুলা তুমি যোগ করে দিবা, বাস। বি এর জায়গায় কি করবা, জাস্ট বি এর জায়গায় যে দুইটা বেগ আছে ওই দুইটা বেগ যোগ করে দিবা, তাহলে 50 বাই 1000 দিয়ে দিবা, এখানে যেটা আসবে এটাই টির মান। বুঝা গেছে? বুঝা গেছে? জাস্ট শর্টকাটে তুমি কিন্তু এইভাবে করতে পারো, খুবই সিম্পল। এখন দেখো, এখন আমাদের যেটা বলছে, এখন আমাদের এখানে কি বলছে, আমাদের এটা বলছে যে, এখন আমাদের এটা বলছে যে সংঘর্ষের পর কোনটার ভর বেশি, ভর না এখানে মূলত হয়তো কোয়েশ্চেনে মানে ঝামেলা ছিল, ভর বেশি হবে না, এখানে হবে ভর বেগ। কি হবে? ভর বেগ বেশি হবে। সো ভর তো সেম থাকবে, সংঘর্ষের পর ভর সেম থাকবে, সো ভর এবং বেগের পরিবর্তন হবে। সো তাহলে কি হবে, ভর বেগের পরিবর্তন হবে। তাহলে সংঘর্ষের পর কি বলছে, বস্তুদের মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ হয়। এখন সংঘর্ষের পর কিন্তু মিলিতভাবে চলছে এটা বলে নাই, তার মানে কি আমাদের দুইটা বেগ থাকবে। এখন যদি আমরা ওই আগের সূত্র, জাস্ট আমরা যদি বি ওয়ানটা নির্ণয় করতে চাই তাহলে কি হবে, ধরো এরকম আর কি, যে এই দুইটা বস্তু তারা অপোজিট থেকে আসছে, তো সো এই হচ্ছে একটা বস্তু, এই হচ্ছে আরেকটা বস্তু, তারা অপোজিট থেকে আসছে, আসার পর ধরো এখানে সংঘর্ষ হয়েছে, সংঘর্ষের পর তাদের বেগ আলাদা ছিল, এইটার বেগ ছিল বি ওয়ান, এইটার বেগ ছিল
B2। এখন আমাদের B1 আর B2 দেখতে হবে, তারপরে আমরা জাস্ট দেখবো যে ভরবেগ কার বেশি ছিল। সো আমরা যদি B1টা নির্ণয় করতে চাই তাহলে কি করব? B1 সমান কি, দেখো আগের মতোই আমরা জাস্ট কি করব, মানগুলা বসাবো। আমরা লিখবো যে উদ্দীপকে দেওয়া আছে প্রথম বস্তুর ভর m1 = 10 কেজি, তারপরে দ্বিতীয় বস্তুর ভর m2 = 5 কেজি, তারপরে বেগগুলো আমরা লিখবো। লিখার পর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা সূত্রটা অ্যাপ্লাই করব। ওকে, এখানে আমাদের দূরত্বের কোনো কাজ নাই। সো দেখো B1 সমান কি লিখছি আমরা জানি m1 - m2 হবে, আর এখানে কি হবে, u1 হবে প্লাস, এখানে আমরা কি দিব ভাইয়া, যেহেতু এখানে B1 তাহলে এখানে হবে 2m2 u2 হবে, আর এখানে হবে m1 + m2। বুঝা গেছে? জাস্ট যদি তুমি এটা বসাও তাহলে m1 এর মান কত, এই যে 10 কেজি, 10 -5 ইন্টু u1 কত, u1 হচ্ছে প্রথম বস্তু, তাহলে 20 প্লাস 2 ইন্টু m2 কত, m2 হচ্ছে 5 ইন্টু u2 কত, এই যে 30। এটা যদি আমরা বসাই 30, এই যে u2 যে 30, এটা কিন্তু ভাই অপোজিট থেকে আসছে, তার মানে এখানে মাইনাস হবে, এটা মাথায় রেখো। যেহেতু অপোজিট থেকে আসছে তাহলে এখানে মাইনাস হবে, তাহলে এখানে হবে +5। তো এটার যদি তুমি হিসাব করো তাহলে যেটা পাবা সেটা হচ্ছে, এখানে তুমি হিসাব যদি করো তাহলে কি পাবা, দেখো 5 থাকবে, তাহলে 5 × 100, 100 প্লাস এখানে মাইনাস হবে, অবশ্য মাইনাস হবে, তাহলে 5 × 10, 3 × 5 = 15, -150 হবে। না, 10 3 10 কি, 3 10 30, 5 × 10 3 10 30, তাহলে 300 হবে, 300, আর এখানে হবে 15। সো এখান থেকে যদি তুমি এটা হিসাব করো কত আসে, এটা হিসাব করলে আসবে হচ্ছে -13 পয়েন্ট কি হবে, -13 পয়েন্ট, 13 পয়েন্ট কত আসে, -13.33 মিটার পার সেকেন্ড, 33 মিটার পার সেকেন্ড। সো এই হচ্ছে আমাদের B1। এখন আমরা যদি B2 নির্ণয় করতে চাই, করি তাহলে কি হবে, সেম কাহিনী। আমরা এটার আনসারটা ওইদিকে লিখি, আমরা একটু মুছি এটা, 13.33 না, 15, -13.33 মিটার পার সেকেন্ড। এখন B2 তুমি নির্ণয় করো, B2 কি হবে, সেম কাহিনী, তুমি জাস্ট সূত্রটা বসাও, m2 বসাইবা মাইনাস m1 বসাইবা, ঠিক আছে। এখানে কি হবে, u2 হবে প্লাস হবে, এখানে 2m1 u1 হবে, m1 u1, আর এখানে হবে m1 প্লাস m2, কি হবে, m1 প্লাস m2 হবে। তাহলে দেখো এইখানে যদি তুমি আনসারটা নির্ণয় করতে চাও তাহলে জাস্ট মানগুলা বসাও। m2 কত, 5 - 10, u2 কত 30, প্লাস 2 ইন্টু m1 কত 10, ইন্টু u1 কত, u1 20, u1 কিন্তু পজিটিভ হবে, কারণ হচ্ছে আমরা u2 কে মানে B2 কে আমরা নেগেটিভ ধরছিলাম, মানে অপোজিট ধরছিলাম, সেক্ষেত্রে আমাদের দেখো u2 কিন্তু এখানে মাইনাস হবে, হ্যাঁ এখানে কিন্তু মাইনাস হবে ভাইয়া, এটা মাথায় রাখো। আর এখানে হবে 10 + 5। সো এটার যদি ক্যালকুলেশন করি আমাদের যেটা আসে আনসার সেটা হচ্ছে 36.66, কি হবে 36.66 মিটার পার সেকেন্ড। সো এই হচ্ছে আমাদের এটা। সো এখন দেখো আমরা B1 পাইছি, B2 পাইছি, এখন আমাদের শেষ ভরবেগ যদি আমরা নির্ণয় করি, প্রথম বস্তুর ক্ষেত্রে আমাদের শেষ ভরবেগ কি হবে, প্রথম বস্তুর ক্ষেত্রে বস্তু নাম্বার 1, প্রথম বস্তু মানে P1 যদি হয়, শেষ ভরবেগ ফাইনাল P1 ফাইনাল যদি আমরা নির্ণয় করি তাহলে কি হবে, m1 b1, তাহলে m1 b1 কত, m কত, m 10 ইন্টু কত হবে, এখানে আমরা এখানে কিন্তু মাইনাস লিখবো না ভরবেগের ক্ষেত্রে, কারণ হচ্ছে এটা জাস্ট মাইনাস দ্বারা কি বোঝাচ্ছে, আমাদের কিন্তু এটা অপোজিট, এটা কিন্তু কি হচ্ছে, সংঘর্ষের পর কি অপোজিট, বিপরীত দিক থেকে আসতেছে, জাস্ট এটা বোঝাচ্ছে। সো ভরবেগের ক্ষেত্রে আমরা এখানে মাইনাস লিখবো না, জাস্ট চিহ্নটা আমরা জাস্ট বলে দেবো যে এটা বিপরীত দিক থেকে আসছে, কি বিপরীত দিক থেকে আসতেছে। সো এখানে জাস্ট কি লিখবো, 13.33 মিটার পার সেকেন্ড। তাহলে এটা কত আসে দেখো, আমাদের এটা আসে হচ্ছে 113 পয়েন্ট
কত আসে 113 পয়েন্ট, তাহলে 113 পয়েন্ট কত 3 কেজি মিটার পার সেকেন্ড, 3 কেজি মিটার পার সেকেন্ড এইটা। তাহলে আমরা যদি এইটা লিখি দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে P2 ফাইনাল যদি আমরা লিখি, এটা তোমাদের মতো করে লিখবা M2 B2, M2 কত 5 ইন্টু কত 5 ইন্টু কত, এটা হচ্ছে 36.66 মিটার পার সেকেন্ড। সো এইটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে কত আসে দেখো, 5 ইন্টু 5 ইন্টু 36.66 দূর 5 ইন্টু 36.66 কত আসে 183 কেজি মিটার পার সেকেন্ড। সো আমরা কি দেখতেছি, আমরা এখানে যেটা দেখলাম সেটা হচ্ছে, আমরা এখানে যেটা দেখলাম যে হ্যাঁ P2 আমরা জানি কি এই যে P2, হ্যাঁ P2 বড় না, P2 কিন্তু বড়, P2 ইজ গ্রেটার দেন P1, তার মানে দ্বিতীয় বস্তুর ভরবেগ প্রথম বস্তুর ভরবেগের চেয়ে বেশি হবে সংঘর্ষের পর। কি হবে সংঘর্ষের পর দ্বিতীয় বস্তুর ভরবেগ কি, দ্বিতীয় বস্তুর ভরবেগ প্রথম বস্তুর ভরবেগের চাইতে কি হবে বেশি হবে। সো এই হচ্ছে আমাদের দ্বিতীয়টার আনসার। আমরা সো দেখো ভাইয়া, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2023-এ আসা প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এইটা তোমাদের বল মানে গতির সাথে সম্পর্কিত। সো দেখো এখানে দুইটা চিত্র দেওয়া আছে, আমি জানি না দেখতে পাচ্ছ কিনা। যেমন এ একটা বস্তু আর বি হচ্ছে একটা বস্তু, এ বস্তুটা হচ্ছে 30 মিটার পার সেকেন্ড বেগে এবং বি বস্তুটা 20 মিটার পার সেকেন্ড বেগে চলে। এই জায়গায় তাদের সংঘর্ষ হয়, সংঘর্ষ হওয়ার পর এ বস্তুটা বি এ বেগ নিয়ে এবং বি বস্তুটা বি বি বেগ নিয়ে চলতে থাকে। চিত্রে এ এবং বি বস্তুর ভর দেওয়া আছে, এটা হচ্ছে 50, মানে এটা হচ্ছে 50 আর বি হচ্ছে 40 কেজি। এখন আমাদের বলছে কি উদ্দীপকে এ মানে 1 নং চিত্রে মানে এইটায় বি এ নির্ণয় করো। কি বি এ, এই যে বি এ, যেহেতু তারা মিলিত বেগে যায় নাই, সংঘর্ষের পর তাদের বেগ কিন্তু ভিন্ন ছিল, এই জন্য আমরা বি এটা নির্ণয় করব। আর কি বলছে উদ্দীপকের, আচ্ছা তাহলে আমাদের এই উদ্দীপকে মানে উদ্দীপক 1 থেকে আমরা কি নির্ণয় করব, বি এটা নির্ণয় করব। সো দেখো এটা খুবই সহজ, সরি এটা কত গো, দেখো ভাইয়া তোমাকে যে সূত্রটা দেখাইছিলাম যে আমরা যদি বি এ নির্ণয় করতে চাই তাহলে কি হবে, ধরো যদি তুমি 1 লিখো, দেখো তোমাদের যদি অনেকের ফেস লেগে যাবে, জাস্ট B1 যদি লেখো এখানে তাহলে কি হবে M1 মাইনাস M2 ইন্টু কি হবে U1 প্লাস 2 M2 U2 M1 প্লাস M2। সো এই 1 এর জায়গায় বি এ যদি লিখো তাহলে কি হবে এম এ মাইনাস এম কি হবে, এটা বি না, তাহলে এম বি, আর এখানে কি হবে ইউ এ প্লাস 2M বি ইউ বি, আর হবে এম এ প্লাস এম বি, মানে বেগ আর কি। এ বস্তুর ক্ষেত্রে জাস্ট 1 দিয়ে লিখো, তুমি বি দিয়ে লিখো কোনো সমস্যা নাই, জাস্ট এখানে তুমি সূত্রটা মান বসাইবা। তুমি তো লিখবা যে উদ্দীপকে দেওয়া আছে, হ্যাঁ এগুলো লিখবা, লিখার পরে এটা লিখবা। তাহলে এম এ কত, এম হচ্ছে 50 মাইনাসে মাইনাস হবে মাইনাস 50 মাইনাস 40, U1 কত, ইউ এ কত, ইউ এ হচ্ছে 30 মিটার পার সেকেন্ড 30, এটা কিন্তু এদিকে যাচ্ছে, সো এখানে মাইনাস হবে না। সো এখানে কি হবে, এখানে নেগেটিভ হবে না, কারণ হচ্ছে আমরা যদি দেখতেছি দুইটা কিন্তু একই দিকে চলতেছে, সো এখানে কিন্তু নেগেটিভ হবে না। যদি অপোজিট থেকে আসতো তাহলে আমরা বি এর ক্ষেত্রে নেগেটিভ দিতাম। প্লাস 2 ইন্টু এম বি কত, এম বি 40 ইন্টু কত 20, সো আর এখানে হবে 50 যোগ 40। সো এটাটা যদি ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই অ্যান্সার। যদি ক্যালকুলেশন করো তাহলে দেখো কত আসে 40 50 যদি যায় তাহলে কত আসে 10 গুণ 30 তাহলে কত 300, 10 গুণ 30 300 প্লাস কত হবে 2 ইন্টু 40 ইন্টু 20 কত আসে 1600, 50 40 90। তো এখান থেকে আমরা কি পাচ্ছি একবারে লিখে ফেলি, প্লাস হচ্ছে 300
কত 1600 প্লাস 300 ডিভাইডেড বাই 90 কত আসে 21.11 কত আসে সরি 21.11 মিটার পার সেকেন্ড। সো আমাদের বি এ কত, বি হচ্ছে এইটা। সো আমাদের গ নাম্বারের আনসার হচ্ছে এইটা, যে উদ্দীপকে 1 নং চিত্রে বি এ আমরা নির্ণয় করলাম কি এইটা। জাস্ট এই সূত্রটা তুমি মনে রাখবা, তাহলে দেখবা তোমাদের এসএসসি লেভেলে বলতে গেলে একবারে পানিমাত, একবারে পানিমাত ভাইয়া। এখন দেখো আমারে কি বলছে, 2 নাম্বারটা বলছে আমাকে, 2 নাম্বারটা কি বলছে আমাকে, 2 নাম্বারটা বলছে যে ভাইয়া কি বলছে দেখো, বলছে যে এই যে 2 নং চিত্রে ভর দেওয়া আছে যে 200 গ্রাম ভরের একটা বস্তুর বেগ বনাম সময়ের একটা লেখচিত্র দিছে। লেখচিত্র দিয়ে বলছে উদ্দীপকে 2 নং এর লেখচিত্র বলের প্রকৃতি বিশ্লেষণ করো। মানে কি, এই যে ও থেকে এ পর্যন্ত তার বল কত ছিল, এইটা এ থেকে বি পর্যন্ত তার বল কত ছিল, এবং বি থেকে এটা যদি আমরা সি ধরি, সি পর্যন্ত তার বল কত ছিল, এইটা আমরা নির্ণয় করব। এখানে বেগের মানও দেওয়া আছে, সময়ও দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে। সো এটা নির্ণয় করা আমাদের জন্য কঠিন কিছু না। দেখো প্রথম ও থেকে যদি সে ও থেকে এ পর্যন্ত গেলে, ও থেকে এ পর্যন্ত যখন সে গেছে তখন দেখো তার আদিবেগ ছিল 0। ও থেকে এ পর্যন্ত u1 ধরলাম আমরা, u1 0 মিটার পার সেকেন্ড। বি শেষ বেগ কত ছিল 40 মিটার পার সেকেন্ড, এখানে তার শেষ বেগ 40 মিটার পার সেকেন্ড, 40 মিটার পার সেকেন্ড। এখন বস্তুর ভর কত, বস্তুর ভর দেখো দেওয়া আছে কত 200 গ্রাম, মানে এম কত, এম দেওয়া আছে হচ্ছে 200 গ্রাম, গ্রাম মানে 0.2 কেজি, 0.2 কেজি। এটাকে যদি তুমি কেজিতে কনভার্ট করো 0.2 হবে, হ্যাঁ 1000 দ্বারা ভাগ করলে এটা 0.2 আসবে। সো এইখান থেকে দেখো আমরা জানি, আমরা যদি এফ নির্ণয় করতে চাই বলের প্রকৃতি, তার মানে বল এম এ, এটা লাগবে, এম তো আমাদের দেওয়া আছে, তাহলে এখান থেকে এ বের করো। এখান থেকে কিন্তু ও থেকে এ পর্যন্ত যাইতে তার সময় লাগছে কিন্তু টি1 লাগছে কত 20 সেকেন্ড না 20 সেকেন্ড। তাহলে এইখান থেকে তুমি এ যদি নির্ণয় করো তাহলে কি বি মাইনাস ইউ বাই টি, তাহলে কত 40 মাইনাস 0 মানে 0, 40 বাই কত আসে 20, 2 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ যেহেতু, তাহলে এম কত 0.2 ইন্টু কত 2, তাহলে কত আছে 0.2 ইন্টু 2, তাহলে কত আসে F1 কত আসে, এই যে F1 বা এফ ওয়ে আসে আমাদের 0.2 ইন্টু 2 মানে 0.4 মিটার, 0.2 ইন্টু 2 0.4 নিউটন, বলে এরকম কি নিউটন। তাহলে F1 বা F1 বা এফ ওয়ে কত আসে, ওয়ে পয়েন্টে আমাদের এফ মানে বলের প্রকৃতির এত নিউটন বল আসে। এখন আমরা যদি F2 নির্ণয় করতে চাই, F2 দেখো এ থেকে বি পর্যন্ত বেগের কি কোনো পরিবর্তন আসছে না, 40 বেগের পরিবর্তন 0। তাহলে দেখো এখানে আদিবেগ u2 ধরো আমরা F2 দিলাম, u2 40, v2 40, কত 40 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে কি কোনো বেগের পরিবর্তন আছে না, সমবেগে কি v = 0। তাহলে এম এ ত্বরণ কি, ত্বরণের মান 0, সমবেগে হলে কি ত্বরণ 0, কারণ বি মাইনাস ইউ, তাহলে উপরে 0 আসে, নিচে টাইম দিয়ে ভাগ করলে 0 আসবে, তাহলে ত্বরণ 0। তাহলে এখানে আমরা লিখতে পারি 0.2 ইন্টু 0, তার মানে 0 আসে, তাহলে F2 0 নিউটন। তার মানে আমাদের এই যে F2 মানে এ থেকে বি পর্যন্ত তার কোনো বল কাজ করছে, কোনো বল কাজ করে নাই, কোনো বল কাজ করছে না, কোনো বল কাজ করে নাই, কারণ হচ্ছে বেগ, কিন্তু বেগের কোনো পরিবর্তন হয় নাই, ত্বরণ যেখানে নাই সেখানে কি কোনো ফোর্স আসবে না, আসবে না। সো এইখানে সমত্বরণে চলছে, এখানে একটা বেগ পাইছি, এখানে সমবেগে চলছে, এখানে কোনো মানে ফোর্স নাই, এখানে আমরা একটা বল পাইছি, বাট এখানে কোনো বল পাই নাই। এখন বিসি অংশে যেটা আমরা পাবো সেটা হচ্ছে দেখো সেম কাহিনী, এখানে 40 থেকে এখানে কি হচ্ছে 60 হয়েছে, আমরা যদি একটু দেখি, হ্যাঁ 40 থেকে এখানে 60 60 ছিল 60, সো এখানে 60 হয়েছে। তার আদিবেগ কত ছিল, এখানে আমরা এ যেটা পাবো দেখো F3 এর ক্ষেত্রে আমরা যেটা পাবো, এটা হচ্ছে নেগেটিভ -2 মিটার পার সেকেন্ড পাবো, স্কোয়ার পাবো তুমি এটা
জাস্ট যদি তুমি নির্ণয় করে দেখো আদিবেগ কিন্তু 40 আর শেষ বেগ 0, জাস্ট আদিবেগ যদি তুমি 40 লিখো তাহলে এখানে কি হবে -40 হয়ে যাবে, তাহলে -2 মিটার পার সেকেন্ড আসবে। তাহলে তুমি যদি এটার বল নির্ণয় করো -2, তাহলে আমরা যেটা পাবো 0.4 নিউটন, -0.4 নিউটন। এই মাইনাস দ্বারা কি বোঝাচ্ছে জানো ভাইয়া? বল নেগেটিভ মানে হচ্ছে বিপরীত দিক থেকে তাকে বল প্রয়োগ করা হচ্ছে, বস্তুর সরণ যেদিকে তার বিপরীত দিক থেকে তাকে ফোর্স করা হচ্ছে। আর এইটা এই গ্রাফ এবং এইটা থেকে আমাদের কি মানে এই যে বলছে কি প্রকৃতি বিশ্লেষণ করতে মানে বলের প্রকৃতিটা আমাদের বিশ্লেষণ করতে হবে। এখন তুমি এ থেকে ও থেকে এ পর্যন্ত সে সমত্বরণে চলছে, মানে তাকে একটা ফোর্স মানে 0.4 নিউটন বল প্রয়োগ করায় বস্তুটা এ থেকে ও থেকে এ পর্যন্ত সমত্বরণে চলছে। তারপর এ থেকে বি পর্যন্ত তার কোনো ত্বরণ ছিল না, সমবেগে চলছে, এখানে কোনো ফোর্স করা হয় নাই। ঠিক বি থেকে সি পর্যন্ত তাকে 0.4 নিউটন বাধাদানকারী বল দ্বারা বাধা দিয়ে তাকে সি বিন্দুতে থামানো হয়েছে। এটাই হচ্ছে বলের প্রকৃতি। জাস্ট তুমি এই কথাটা লিখে দিবা যে উক্ত অংশ থেকে দেখা যাচ্ছে ওয়ে রেখায় 0.4 নিউটন বল প্রয়োগ করায় বস্তুটি 2 মিটার পার সমত্বরণে ও থেকে এ পর্যন্ত গেছে। তারপরে এ বি রেখায় বল প্রয়োগ না করায় ত্বরণ 0, তাই সে সমবেগে চলছিল। আর হচ্ছে বি থেকে সি পর্যন্ত তাকে কি করা হয়েছে, বি থেকে সি অংশে 0.4 নিউটন বাধাদানকারী বল প্রয়োগ করে সি বিন্দুতে বস্তুকে থামানো হয়েছিল। সো এই ছিল আমাদের আজকের ক্লাস। সো আশা করি তোমরা বুঝতে পারতেছো। এই পুরো ক্লাসটা যদি তোমরা করে থাকো অবশ্যই ভাইয়াকে জানাবা যে কেমন হয়েছে। আর এই টপিকটা আশা করি তোমাকে ভালোভাবেই মানে বোঝানোর চেষ্টা করলাম। সো যদি তারপরে কোনো মিস্টেক হয়ে যায়, স্লিপিং মিস্টেক অথবা ধরো ক্যালকুলেশনে যদি কোনো মিস্টেক হয়, তারপরে কমেন্ট করে জানাবা। আর অবশ্যই জানাবা তোমাদের কোন কোন ধরনের ক্লাস তোমাদের প্রয়োজন। পরবর্তীতে ওই টপিকের উপর ক্লাস নিয়ে আসবো। সো দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম।